নমস্কার বন্ধুরা, সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব পুত্রের চোখে পিতা সঞ্জীব চট্টোপাধ্যায় দ্বিতীয় পর্ব। আনন্দবাজারে থাকাকালীনই বাবা বর্তমানে লিখতে শুরু করলেন ধারাবাহিক দিনজনে। সংবাদপত্র জগতের উত্তম কুমার, অসামান্য ব্যক্তিত্বের অধিকারী, বর্তমান পত্রিকার প্রাণপুরুষ, ভাগ্যবিধাতা প্রয়াত শ্রী বরুণ সেনগুপ্তর নির্দেশে কাকলিদি বাবার সঙ্গে যোগাযোগ করলেন। তার সঙ্গে সেদিন খুব সম্ভবত অনুভা কর ও অশোক বসু বাবার সঙ্গে কথা বলতে আমাদের বাড়িতে এসেছিলেন। বর্তমানের সঙ্গে তার যে সম্পর্ক সেদিন তৈরি হয়েছিল তা বহুদিন পর্যন্ত অটুট ছিল। তারপর একদিন তিনি নানা কারণে সরে আসতে বাধ্য হলেন। অবশ্য সংবাদপত্র জগতের উত্তম কুমার মাননীয় বরুণ সেনগুপ্ত মহাশয়ের প্রয়াণের পরই আমি বাবাকে ওই পত্রিকা সম্পর্কে সাবধান করেছিলাম। বলেছিলাম, এবার তোমার সরে আসার সময় হয়েছে। বাবা বলেছিলেন, না, ওটা বরুণবাবুর কাগজ, ওখানে আমি লিখব। আমি হেসেছিলাম। তারপর আমার কথাই ফলে গেল। উপন্যাসের মাথায় যেদিন বিশেষ রচনার তকমা লাগলো, সেদিনই তিনি বুঝলেন তার ছেলে ভুল বলে না। ভবিষ্যতে কি ঘটবে সে আগে থেকেই আন্দাজ করতে পারে। ফলে সরে আসার সিদ্ধান্ত নিতেই হলো। লেখালেখি ছাড়াও সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প পাঠ শোনার জন্যেও মানুষের মধ্যে উন্মাদনা ছিল দেখার মতো। আবৃত্তি পরিষদের সুবীর চট্টোপাধ্যায়ের উদ্যোগে ৮০-র দশকের গোড়ার দিকে পশ্চিমবাংলায় গল্প পাঠ অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। কলকাতার বিভিন্ন মঞ্চে বসত গল্প পাঠের আসর, আর সেই সব আসরের হিরো ও হিরোইন ছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায় ও তুলসী রায়। বিজ্ঞাপনে এই দুজনের নাম থাকলে হু হু করে টিকিট বিক্রি হতো। রবিবারের এক সকাল, রবীন্দ্র সদনে সকালবেলায় বসেছে গল্প পাঠের আসর। অনুষ্ঠান শেষ হওয়ার পর উদ্যোক্তারা এসে বললেন, সঞ্জীবদা, সামনের দিক দিয়ে আপনি কিছুতেই বেরোতে পারবেন না। আপনার ভক্ত প্রমীলাকুল ওখানে ওত পেতে দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে নয়, আপনি পেছন দিকে রাস্তা দিয়ে বেরিয়ে যান। সঙ্গে আমিও ছিলাম। ছিলেন বাবার দুই তরুণ বন্ধু, তপন মামা ও প্রশান্ত বসু, মন্টু কাকা। গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে এলাম রাস্তায়। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই তাড়াতাড়ি সন্ধে নামে। কয়েকজন বুদ্ধিমতী মহিলা পুরো ব্যাপারটা আঁচ করে আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিলেন। অসহায় সঞ্জীববাবুকে ছেঁকে ধরলেন তারা। অজস্র প্রশ্ন, অসংখ্য অটোগ্রাফ বিলি করেই সেদিন নিস্তার পেয়েছিলেন বাবা। প্রতিটি অনুষ্ঠানে এই একই ঘটনা নিয়মিত ঘটত। সুন্দরী পরিবৃত সঞ্জীব চট্টোপাধ্যায়। পরবর্তীকালে বিখ্যাত সুরকার, সঙ্গীত সাধক প্রয়াত সলিল চৌধুরী মশাই তার স্টুডিও থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প পাঠের ক্যাসেট বের করেছিলেন। আনন্দবাজারের প্রভাত মিশ্রের উদ্যোগে প্রকাশিত হয়েছিল বেশ কয়েকটি ক্যাসেট। তার মধ্যে খুব সম্ভবত একটির নাম ছিল বরানগর থেকে শিকাগো, সঞ্জীববাবু রামকৃষ্ণদেবের ভূমিকায়। বিখ্যাত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় শিকাগো মহাধর্মসভায় স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত ভাষণটি পাঠ করেছিলেন। ছিলেন তুলসী রায়। গান গেয়েছিলেন অরুণ ভাদুরী, উল্লাস কোসলকার, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, সুপ্রিয় চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পী। আজ থেকে বেশ কিছু বছর আগে, খুব সম্ভবত 2012 সালে, ব্যান্ড কায়ার বিবেক নামে একটি সিরিজ হিন্দুস্তান থেকে বের করেছিলেন। সম্পূর্ণ চিত্রনাট্য লিখে দিয়েছিলেন সঞ্জীববাবু। সঙ্গে ছিল তার ভাষ্য। মাইকের সামনে চোখ বন্ধ করে কোনো সাহায্য ছাড়াই তিনি সম্পূর্ণ ভাষ্য পাঠ করেন। কায়ার সদস্যরা স্তম্ভিত হয়ে সেদিন বলেছিলেন, উনি এটা কিভাবে করলেন তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখনো এই 91 বছর বয়সে যে কোনো মঞ্চে মাইকের সামনে দাঁড়িয়ে অনায়াসে যে কোনো বিষয়ে কোনো কিছু না দেখে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারেন। কোনো রকম পুনরাবৃত্তি হবে না। বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্ত মহাশয়ের ভাই তরুণ সেনগুপ্ত হঠাৎই মারা গেলেন। গর্গী সদনে তাঁর স্মরণ সভায় 3 প্রজন্মের সঙ্গে উপস্থিত ছিলেন বাবা। 3 প্রজন্ম হলেন বাবার সঙ্গীত গুরু রামকুমার চট্টোপাধ্যায়, পুত্র শ্রীকুমার চট্টোপাধ্যায় ও নাতি ঋষি চট্টোপাধ্যায়। রামকুমার দাদু ও শ্রীকুমার কাকু সঙ্গীতে, কিশোর ঋষি তবলায় এবং বাবা ভাষ্যে। আমরা দর্শক আসনে বসে সেদিন কেঁদেছিলাম। বইমেলা সেই সময় ময়দান চত্বরেই হতো। কার্জন পার্কের খোলা প্রান্তরে বা কেসি দাসের দোকানে বিমল জ্যাঠার নেতৃত্বে লেখকদের জমাটি আড্ডা বসত।
সেই আড্ডা মাঝপথে স্থগিত রেখে সবাই মিলে চললেন বইমেলা। এরপরেই ঘটেছিল সেই মজার ঘটনাটি। বিমল জ্যাঠা একটু পিছিয়ে পড়েছেন, তাকে ঘিরে ধরেছেন সই শিকারীরা। সামনে একটু দূরে বাবা ও আরো কয়েকজন দাঁড়িয়ে আছেন। হঠাৎই কয়েকজন মহিলা ছুটে এসে সঞ্জীব বাবুর কাছে জানতে চাইলেন, আপনিই তো সঞ্জীব চট্টোপাধ্যায়? বাবা বললেন, না, আমি তিনি নই, তবে আমাকে অনেকটা তার মতো দেখতে। আপনাদের মতো অনেকেই এই ভুলটা করেন। উত্তর শুনে তারা বিরস মনে যখন ফিরে যাচ্ছেন, ঠিক সেই সময় বিমল জ্যাঠা হঠাৎই চিৎকার করে বললেন, সঞ্জীব, একটু দাঁড়া, আমার হয়ে এসেছে। সই করতে করতে জ্যাঠামশাই এতক্ষণ পুরো ঘটনাটির উপর নজর রাখছিলেন। সব শেষে তিনি প্রয়োগ করলেন ব্রহ্মাস্ত্রটি। যারা ফিরে যাচ্ছিলেন তারা সঙ্গে সঙ্গে ফিরে এলেন রণরঙ্গিনী মূর্তিতে। বাবাকে ঘিরে ধরে বললেন, আপনার লজ্জা করে না? লেখক হয়ে আপনি মিথ্যা কথা বলছেন। নিন, অটোগ্রাফ দিতে শুরু করুন। শর্টে সারবেন না, আমাদের ও নিজের পুরো নামটাও লিখে দেবেন কিন্তু। বাবার এই মহিলা ভক্ত তাদের লেখা চিঠি নিয়ে দেশ পত্রিকায় প্রবীণ বিখ্যাত মানুষরা অনেক সময় নানা রকম মজা করতেন। বাবা সেই সময় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সফর সঙ্গী হয়ে দেশের বাইরে। আমি তখন আনন্দলোকে ফ্রিল্যান্স করি, কাজ করি সুহাস তালুকদারের কলকাতা পত্রিকায়। একদিন বিকেল বেলায় আনন্দলোক পত্রিকার তৎকালীন সম্পাদক দুলেন্দ্র ভৌমিকের হাতে লেখা জমা দিয়ে বেরিয়ে যাচ্ছি। সেই সময় দেশ পার হয়ে আনন্দলোকের ঘরে যেতে হতো। হঠাৎই আমায় দেখতে পেলেন জ্যোতিষ দাশগুপ্ত। তিনি আমায় ঘরে আসতে ইশারা করলেন। তার পাশে বসে আছেন পঙ্কজ দত্ত, বিখ্যাত মানুষ। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষ তাকে অত্যন্ত সম্মান করেন। আমি ঘরে ঢুকে তাদের প্রণাম করা মাত্র তারা আমার হাতে দুটো প্যাকেট তুলে দিলেন। তার একটিতে লেখা সঞ্জীব ভায়া, অন্যটিতে গীতা বৌমা। পঙ্কজ জ্যাঠা বললেন, সঞ্জীব নাম লেখা প্যাকেটটা ওর লেখার টেবিলে রেখে দিস, আর অন্য প্যাকেটটা তোর মার হাতে দিয়ে আমাদের নাম করে বলবি এগুলো আমরা ওকে পড়ার জন্য দিয়েছি। এখন বাড়ি যাবি তো? সাবধানে, তাড়াতাড়ি বাড়ি যা। বাড়ি ফিরেই গীতার নাম লেখা প্যাকেটটা বৌমার হাতে দিতে ভুলবি না। গুরুজনদের আদেশ মতো মায়ের হাতে মায়ের প্যাকেট তুলে দিলাম। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই বুঝতে পেরেছিলাম আবহাওয়া মোটেই অনুকূল নয়। মায়ের মুখটা থমথম করছে, যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। তখন আমাকে 7:45-র মধ্যে অফিস বেরোতে হতো, তাই চটজলদি অফিস চলে গেলাম। তখন তো মোবাইল ছিল না, ফলে চট করে সবার সঙ্গে যোগাযোগ করতে বেশ সমস্যাই হতো। বাড়ি ফিরে আসার পর আসল রহস্যটি জানতে পারলাম। ওই চিঠির বান্ডিলের বেশ কয়েকটি মোটেই নির্দোষ প্রকৃতির ছিল না। কয়েকজন তাদের প্রিয় লেখকের কাছে প্রেম নিবেদন করেছিলেন। মায়ের মৃত্যুর পর ধীরে ধীরে সেই মানুষটা একদম পাল্টে গেলেন। ডুবে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ লোকে। এবার বাড়তে শুরু করলো শত্রু সংখ্যা। যদি আমার কাছে কোনো শত্রু সংখ্যা বাড়লো তার কারণ জানতে চান, তাহলে আমি অবশ্যই মুখে কুলু পাঠব। অহেতুক ঝামেলায় কেই বা জড়াতে চায়। আধ্যাত্মিক জগতে বাবার পথ চলা শুরু হয়েছিল মূলত দীনজনের পরমপদ কমলে দিয়ে। মায়ের মৃত্যুর কয়েক বছর পর বাবার কাছে কোনো এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, আপনাকে পরশুরাম ও শিবরাম চক্রবর্তীর উত্তরসূরি বলা হয়, আপনি হাসির লেখার লেখেন না কেন? উত্তরে সঞ্জীববাবু বলেছিলেন, বহুকাল মাছ বিক্রি করেছি, আঁশ খেটেছি, আরও সব ভালো লাগে না, তাই এখন আমি বেল ফুল বিক্রি করছি। এরপর শুরু হলো তার অন্য এক জীবন, অন্য স্বাদের লেখা। আবার ঝুঁকলেন মহাপুরুষ ও বিখ্যাত ব্যক্তিত্বদের জীবন অবলম্বনে উপন্যাস লেখার দিকে। প্রকাশিত হলো বুদ্ধদেব, শঙ্করাচার্য, শ্রীকৃষ্ণ, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখকে নিয়ে সারা জাগানো লেখা। এরই মাঝে মাননীয় বরুণ সেনগুপ্ত মহাশয়ের নির্দেশে বাবা সাপ্তাহিক বর্তমান পত্রিকায় ধারাবাহিকভাবে লিখতে শুরু করলেন স্বামীজিকে নিয়ে এক অনন্ত জীবনের জীবনী, যা পরবর্তীকালে সুধাংশুদের প্রকাশনা সংস্থা দেশ থেকে বেশ কয়েকটি খণ্ডে প্রকাশিত হয়েছে। শেষ খণ্ডটি খুব শিগগিরই বেরোবে বলে মনে হয়। ইতিমধ্যে পত্রভারতী প্রকাশনা সংস্থার অন্যতম কর্ণধার ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় একটি অসাধ্য সাধন করেছেন। তিনি সঞ্জীববাবুকে বাধ্য করলেন তার ছোটদের পত্রিকা কিশোর ভারতীতে বিখ্যাত রুকুশুকুকে আবার ফিরিয়ে আনতে। ধারাবাহিকভাবে সেটিও ওখানে নিয়মিত বেরিয়েছে।
তবে একথা ঠিক, সঞ্জীববাবু এই বয়সেও গুডম্যান ও ব্যাডম্যান চিনতে শেখেননি। যাদের মুখের উপর কড়া ভাষায় না বলা উচিত তা তিনি বলতে পারেন না, অথচ যারা তার প্রকৃত শুভাকাঙ্ক্ষী তাদের মুখের উপর অনায়াসেই না বলে দিতে পারেন। আর এর ফলে কিছু অসৎ প্রকৃতির মানুষ বাবাকে ভাঙিয়ে দিব্য করে কম্মে খাচ্ছেন। ছোট্ট একটা উদাহরণ দেওয়ার লোভ কিছুতেই সামলাতে পারছি না। ধরুন, ভদ্রলোকের নাম অবনীবাবু। হঠাৎই তিনি কিভাবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের বৃত্তে ঢুকে পড়ার সুযোগ পেয়ে গেলেন। ব্যাস, তারপরে শুরু হলো লাগাতার শোষণ। বাড়িতে নতুন বাথরুম তৈরি করলেও তিনি এই বৃদ্ধ মানুষটিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন। এইসব সুখের পায়রাদের থেকে আমি অবশ্য শত হস্ত দূরে থাকতে ভালোবাসি, কারণ এরা ধান্দা ছাড়া আর কিছুই বোঝেন না। সত্যি বলতে কি, এই জীবনে আমি আমার এক ভাই সুব্রত ভট্টাচার্যের ঋণ কিছুতেই শোধ করতে পারবো না। যেমন পারবো না বালির প্রয়াত সুবীর রায়চৌধুরীর ঋণ। তিনি অনেক পরে বাবার সঙ্গী হয়েছেন, কিন্তু সুব্রত সেই যবে বাবার চোখের সমস্যা শুরু হলো তারও বহু আগে থেকে এই ছেলেটি সঞ্জীববাবুর পাশে জ্যোষ্ঠীর মতো রয়েছে। প্রতিটি অনুষ্ঠানে সেই বাবার চিরসঙ্গী। এবার প্রকাশকদের কথা। বেশ কয়েকজন প্রকাশক, যেমন আনন্দ পাবলিশার্স, দেশ, পত্রভারতী ও কয়েকটি ছাড়া অন্যরা তো মারাত্মক। আমি এক প্রকাশককে জ্যাঠা বলে ডাকতাম। তার কাছে টাকা চাইলেই তার হার্ট অ্যাটাক হতো। লোকে বলেন এই জীবনে তার 450 বার হার্ট অ্যাটাক হয়েছে। আর দুই প্রকাশক অবশ্য অতটা খারাপ নন, তবে তাদের কাছেও মাইনে বাড়ে না। লেখক জীবনের শুরুতে সঞ্জীববাবু যা পেতেন তা আজও বহাল আছে। একজন দেন 735 টাকা, অন্যজন 952। শত বলা সত্ত্বেও এক আধলাও আজ অব্দি বাড়েনি। আর এক প্রকাশক যখন যথেষ্ট ক্ষমতাবান, অবশ্যই তার এক আত্মীয়ার সুবাদে, তাকে শত বলা সত্ত্বেও তিনি জীবনে কিছুতেই রয়্যালটির স্টেটমেন্ট দিতে পারলেন না। মানুষের মুখের উপর না বলতে না পারাটা বাবার জীবনে অবশ্যই মাইনাস পয়েন্ট হয়ে রয়ে গেল। আগামী 24শে অক্টোবর বাবা 92 বছর বয়সে পা রাখবেন। কত বছর আগে এক বিদায়ী শ্রাবণের বিকেলে মাকে মুক্তির আকাশে ধোঁয়া করে উড়িয়ে দিয়েছিলাম। তখন আমার বয়স ছিল 30। তারপর কেটে গেছে আরো 32টা বছর। প্রবীণ সঞ্জীববাবু আজ অতি বৃদ্ধ। প্রতি মুহূর্তে ভয় হয়, এই বুঝি বাবার কিছু হয়ে গেল। এই আতঙ্কটা সুখের পায়রারা কোনো দিনই বুঝতে চান না, বা বুঝলেও তারা হয়তো ভাবেন তোর বাপ মরলে আমাদের তাতে কি। তবে একথা ঠিক, বাবা তাদের প্রশ্রয় দেন বলেই তো তাদের আজ এত লাফালাফি হই হই। তাই তাদের দোষীর কাঠগড়ায় দাঁড় করানোটা বোধহয় আমার উচিত হলো না। কিন্তু এছাড়া আমি আর কী বা করতে পারি। জীবন অনেকটা বড়সড় ফুলঝুরির মতো। সে যতই ফরফর করুক না কেন, তাকে একদিন নিতেই হবে। মাতৃগর্ভ থেকে যেদিন জীবনের চৌকাঠে আমরা হোরকে নেমে আসি, সেদিন থেকেই শুরু হয় আমাদের ফিরে যাওয়ার দিন গোনা। কিন্তু যখন দিন গোনা প্রায় শেষ হয়ে আসে, যখন সামনে শুধুই অতল মৃত্যুর খাদ, তখন পিতাকে বা মাতাকে চিরতরে ধরে রাখার ইচ্ছে বোধহয় প্রত্যেক পুত্রের মনেই জাগে। যজাতি হয়ে পুরুকে বাঁচিয়ে রাখার বাসনা, তা কি অন্যায়?